সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুরে কুসংস্কার পুঁজি করে কবিরাজের ফাপড়বাজি, মৃতকে বাঁচানোর কথা বলে টাকা নিয়ে চম্পট। লঘুচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিপাকে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ, প্রথম ইউনিটের উৎপাদন সেপ্টেম্বরে, দ্বিতীয়টি ডিসেম্বরে। গাজীপুরের কালিয়াকৈরে সাপের কামড়ে মৃত সাইফুল ইসলামকে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়েছেন এক ওঝা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীর মধ্যে। শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ওঝার অপেক্ষায় থেকে অবশেষে গভীর রাতে মরদেহ দাফন করে নিহতের পরিবার। সাপের দংশনে মৃত সাইফুলের শরীর থেকে ওঝা দিয়ে বিষ নামানোর জন্য এই আয়োজন। ওঝার নির্দেশ মতো বিষ নামানোর কাজে ব্যবহার করা হবে দুধ, কলাগাছ, কড়ি সহ বিভিন্ন উপকরণ। সাপের দংশনে মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে ওঝা। এমন অবাস্তব ঘটনা দেখতে শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছেন গাজীপুরের কালিয়াকৈরের বাসুরা গ্রাম সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা। সে সাপটা নিজে মেরে বাড়িতে নিয়ে আসছে। আমরা সবাই দেখবো যে কিভাবে মৃত মানুষকে কিভাবে জীবিত করা হয়, মূলত এইটা দেখার জন্য আমরা সবাই আসছি। শুক্রবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে সাপে কাটে এই গ্রামের যুবক সাইফুল ইসলামকে। পরে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানোর পর অবস্থার অবনতি হলে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, অ্যান্টিভেনম দেওয়ার 1.5 ঘন্টা পর শনিবার সকালে সাইফুলের মৃত্যু হয়। মির্জাপুর নিয়ে যাওয়ার পর ওখানে ইসিসি করার পরে ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বাসায় আনলাম, আমরা বাড়িতে আনার পরে দেখলাম যে ভাই আমার মারাই তো লাশ এখান থেকে গ্রস্তানি নেওয়ার 10 মিনিট আগে একটা ওঝা আসে। হঠাৎ করে একটা লোক আসে দৌড়িয়ে, যে আইসা বলে যে আমি কি একটু দেখতে পারি। সে দেখে শুনে বললো যে আমার 2 ঘন্টা সময় দেন, জানাজার ডেটটা একটু ঘুরিয়ে দেন। চিকিৎসকদের মতে সাপ দংশনের সাথে সাথে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত অ্যান্টিভেনম দিতে হবে। রোগীগুলা সাপে কাটার সাথে সাথে তারা হাসপাতালে আসে না, তারা অনেকটা সময় কালক্ষেপণ করে। তারা যেটা করে সেটা হলো যে প্রথমে চলে যায় ওঝার কাছে। তো দীর্ঘ সময় নষ্ট হয়ে যাওয়ার পরে যখন রোগীগুলো হাসপাতালে আসে তখন অনেক ক্ষেত্রেই সেটা দেরি হয়ে যায়। আমরা অ্যান্টিভেনম সহ অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা দিলেও অনেক সময় রোগীকে বাঁচানো যায় না। সাপের দংশনে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন এই গবেষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণরূপে প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে সংযুক্ত হবে বাকি 660 মেগাওয়াট বিদ্যুৎ। সেই লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে এরই মধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। কেন্দ্রটিতে কাজ করছেন 4000 দেশি ও 1500 চীনা শ্রমিক। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। স্টিম ব্লোয়িং মানে আসলে হচ্ছে যে আমাদের ফুল সিস্টেম রেডি। অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এরই মধ্যে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন এবং পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে। এটার এখন টেস্টিং কমিশনিং চলছে, সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এই 400 কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যে 1320 মেগাওয়াট পাওয়ারটা এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা ট্রান্সমিট করব ন্যাশনাল গ্রিডে। আগামী মাসে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বরে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আমাদের প্রজেক্টের সার্বিক অগ্রগতি 86%, 86% কাজ আমরা অলরেডি সম্পন্ন করেছি। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিং আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ৪ জুলাই পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের সব বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ জায়গায় সামনের কয়েকটি দিন অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সিলেটের যে উপরে আমাদের বাউন্ডারির বাইরে ওইসব অঞ্চলে কিন্তু আসাম, মিজোরাম, ত্রিপুরা ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখনও বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিদায় ওইসব পানি চলে আসলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতো। আর তাছাড়া আমাদের উত্তরবঙ্গে উত্তর অংশে বিশেষ করে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং হচ্ছেও। ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেও জানান তিনি। আগামী জুলাই মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত অব্যাহত, তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গা থেকে আস্তে আস্তে কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল একেবারেই সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে ৩-৪ তারিখের পর থেকে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেট বিভাগ বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হচ্ছে। সকালে বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে প্রথম দিন কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী 14,50,790 জনের মধ্যে ছাত্র 7,50,281 আর ছাত্রী 7,509 জন। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা হবে। বরগুনায় সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মা মাকসুদা বেগম। রবিবার সকাল 6টার দিকে বরগুনার আমতলীতে এই ঘটনা ঘটে। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা বেগম সহ 2 জন নিহত এবং 1 জন আহত হয়। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কলাপাড়ার ধানখালি যাচ্ছিলেন মাকসুদা বেগম। পথে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে মাকসুদা বেগম ও রেন্টে কার চালক রুবেল শিকদার মারা যান। টাঙ্গাইলের কুতুবপুরের কলার সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। হাটের দিন এলেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয় এই হাটে। তবে হাটে কোনো ব্যাংক না থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে শনি, রবি, মঙ্গল ও বুধবার বসে কলার হাট। সাগর কলা, সবরি কলা, হিমসাগর, মিহির সাগর, G9 ও অমৃত সাগর সহ নানা জাতের কলা পাওয়া যায় এখানে। এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠা হাটটিতে প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয়। প্রতি কাঁদি কলার দাম 150 থেকে 800 টাকা। কাঁদি স্বাদ ও মান ভেদে দাম ওঠানামা করে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসে, বাংলাদেশের অনেক জায়গা থেকে ব্যাপারে আসে। সেখানে কলা বেচে গেলাম 200 টাকায়, রং সাগরে 300 টাকা প্লাস খরচ আছে। কলা বেচে গেলাম 40 টাকা গাড়া। কলা আবাদ করছি, কপি কলাটা, হ্যাঁ মনে করুন 500 আবাদ করলে 250 কলা বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার কলা বেচাকেনা হলেও হাটে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিনিয়ত আর্থিক লেনদেনের বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। এইখানে একটা ভালো সরকারি একটা ব্যাংক, সোনালী ব্যাংক না হয় জনতা ব্যাংক, যে জায়গায় মানুষ সুবিধা মতন টাকা পয়সা ব্যাপারে লেনদেন করিয়া কৃষকরা যাতে সুবিধা পায়। কলা চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিভিন্ন প্রশিক্ষণ সহ এবং অন্যান্য বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে এগুলি উদ্বুদ্ধ করতেছি, যাতে কলার সঠিক ফলনটা কৃষক পায়।
পায়। জেলায় চলতি মৌসুমে ৪,৮৮০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আগ্রাবাদে গণপূর্ত অফিসে ঠিকাদারদের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ঠিকাদার সমিতির কার্যালয়। দুপুর ২:৩০টার দিকে গণপূর্ত সার্কেল ২ ও ৪-এর কার্যালয় চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপূর্তের শীর্ষ কর্মকর্তাদের প্রশ্রয়ে সমিতির নামে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করত। এছাড়া ঠিকাদারদের জিম্মি করে যে কোনো কাজের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কমিশন আদায় করত তারা। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে অর্থ বছরের শেষ দিনে চেক বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চলতি বছরের মধ্যেই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। পদ্মা সেতুর মতো অগ্রাধিকার দিয়ে কালুরঘাট সেতু নির্মাণ কার্যক্রম সর্বোচ্চ নজরে রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। কালুরঘাট সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঋণ চুক্তির পর নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। আমরা রাজপথে নেমেছি, মানববন্ধন করেছি, সভা সমাবেশ করেছি, সবচেয়ে বেশি করেছি যেটা আমাদের লিখিত বক্তব্যে চুম্বক উপস্থিত আছেন। আগামী অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। কাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে ২৫১টি ছাঁটাই প্রস্তাব এনেছিলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা, তবে সবগুলোই নাকচ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবার সকাল ১১টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। শুরুতে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ চলে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। নতুন অর্থ বছরের বাজেটের ওপর উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সহ ৭ জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে কেবল আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বক্তব্য দেন একাধিক সদস্য। পরে এর জবাব দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একজন সদস্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সমালোচনা করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মঞ্জুরি দাবি উপস্থাপনের পর অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল ২০২৪ পাশের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল ২০২৪ এই মহান সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। ৬ জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কাল থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন। সকালে শুরু হয় শিক্ষকদের সীমিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। এতে কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করা হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা। শিক্ষকরা তো ক্লাসে গিয়ে পড়াবে,
আমরা তো রাজপথে থাকার কথা না, আমরা তো সাংবাদিক সম্মেলন করার কথা না, আমরা তো প্রেস ব্রিফিং করার কথা না, আমরা ক্লাসে পড়াই, এটাই আমাদের কাজ। তো আমরা আশা করব সরকারের ভিতরে যে কায়েমি স্বার্থ গোষ্ঠী যে কাজটি করেছেন, যে প্রত্যয় স্কিমটি দিয়ে তারা সেটা প্রত্যাহার করবেন। প্রত্যাহার করলেই আমার মনে হয় যে শিক্ষার্থীরা ক্লাসে ফেরত আসবেন, আমরা ক্লাসে যাব। দেশের বাইরের খবর। ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড মাত্রায় বৃষ্টিপাতে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দিল্লিতে আগামী দুদিন ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শুক্রবারে একদিনে সর্বোচ্চ 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত 88 বছরের মধ্যে সর্বোচ্চ। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দিল্লি ছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। সেখানে এখনও পানিবন্দী রয়েছে 1 লাখেরও বেশি বাসিন্দা। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে মূল ভূখণ্ডে ভোট শুরুর আগে কানাডার উপকূলে অবস্থিত সেন্ট পিয়েরে ও মিকেলনের ক্ষুদ্র ফরাসি দ্বীপপুঞ্জের বাসিন্দারা প্রথম ভোট দিয়েছেন শনিবার মধ্যরাতে। ফ্রান্সের পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির 577টি আসনের জন্য 2 দফায় ভোট হবে। আগামী 7 জুলাই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। দেশটিতে এবার ভোটার সংখ্যা প্রায় 4,90,00,000 লাখ। জরিপে দেখা গেছে এবার ডানপন্থী মেরিন লেপেন এবং জর্ডান বার্ডেলার দল ন্যাশনাল র্যালি বেশ এগিয়ে রয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলকে 20,000-এরও বেশি বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে 2,000 পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় 40 জন নিহত এবং 224 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 37,800 ছাড়িয়েছে। খেলার খবর। সাউথ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত। 11 বছর পর এটি দেশটির জেতা কোনো আইসিসি ট্রফি। অন্যদিকে নিজেদের চোকার তকমা খোঁজাতে পারল না সাউথ আফ্রিকা। বারবাডোসে ব্যাটারদের খামখেয়ালি শটে হাতের নাগালে থাকা মুকুট হাতছাড়া করল তারা। এই উচ্ছ্বাস দেখার জন্য ভারতবাসীর অপেক্ষা যুগ পেরিয়েছে। সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ছুঁতে পারেননি কোনো আইসিসি ইভেন্টের শিরোপা। অবশেষে ফুরালো তার অপেক্ষা। ফাইনাল রাঙানোর লক্ষ্য নিয়ে যেন মাঠে নেমেছিলেন কোহলি। রোহিত শর্মা, ঋষভ পান্ট, সূর্যা কুমাররা সঙ্গ দেননি। তাতে কি অক্ষর প্যাটেল আর শিবম দুবেকে নিয়েই দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। 76 রান করে কোহলি ফেরার পরও লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন দুবে। তাতে শেষ পর্যন্ত 176 রানের পুঁজি পায় ভারত। জবাবে সাউথ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তবে প্রথমে কুইন্টন ডিকক আর পরে হেনরিক ক্লাসেনের ব্যাটে জয়ের পথে হাঁটে প্রোটিয়ারা। ডিকক 39 রান করে ফিরলেও ক্যারিয়ারের পঞ্চম টি-20 50 তুলে দলকে 30 বলে 30 রানের সহজ সমীকরণে নিয়ে যান ক্লাসেন। কিন্তু সাজানো মঞ্চেও জিততে না পারার কারণেই যাদের গায়ে লেগে গেছে চোকারের তকমা, তারা আসলে প্রথমবার নিজেদের সেই চেনা রূপে দেখা দেয়। ক্লাসেন, মিলার, ইয়ানসেনরা খামখেয়ালি শট খেলে একে একে সাজঘরের পথ ধরে লক্ষ্যকে করে তোলেন পাহাড় সমান। অবশ্য এর পেছনে রোহিত শর্মার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব আর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কৃতিত্ব কম নয়। হার্দিক পান্ডিয়া, ক্লাসেন সহ 3 ব্যাটারকে ফিরিয়ে জয়ের পথে নেন ভারতকে। বাকি পথটা আর পাড়ি দেওয়া হয়নি কেশব মহারাজ, এনরিক নারকিয়েদের। তাতে ক্যারিয়ারের প্রথম আইসিসি ইভেন্টের শিরোপা জিতে রাজার বেশেই টি-20কে বিদায় জানান বিরাট কোহলি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে এই গ্রুপের ম্যাচে পেরুকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনা। একতরফা আক্রমণের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। তবে 47 মিনিটে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারছিল না তারা। তবে ম্যাচের 4 মিনিট বাকি থাকতে আবারও মার্টিনেজ ম্যাজিকে জয় নিশ্চিত হয় লিওনেল মেসির দলের। যদিও উরুতে চোটের কারণে ম্যাচে খেলতে পারেননি মেসি।
Di María para Montiel. Aquí una mano. Paredes lo cobra bien. Par de milímetros. Acá está la jugada controversial. El empujón de Lautaro Martínez. Corsan a reclamar los jugadores peruanos al árbitro. ডেনমার্ক বাধা টপকে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। তবে আরেক ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে আসর থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এর আগে শেষ 16-র প্রথম ম্যাচের শুরু থেকেই আজুরিদের চাপে রাখে সুইসরা। 37 মিনিট। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 16-য় আজ মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত 10টায় মাঠে নামবে ইংল্যান্ড স্লোভাকিয়া, আর রাত 1টায় লড়বে স্পেন জর্জিয়া। চেকোস্লোভাকিয়া থেকে স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে খেলতে নামছে স্লোভাকিয়া। 2016 সালে শেষ 16তে এলেও জিততে পারেনি। সেই সাথে ইংলিশদের বিপক্ষে স্লোভাকিয়ার নেই জয়ের ইতিহাস। তাই তাদের বিপক্ষে সুস্পষ্ট ফেভারিট হয়েই মাঠে নামছে ইংল্যান্ড। তবে সেই সুযোগ তাদের নেই। গ্রুপ পর্বের 3 ম্যাচে মাত্র 2 গোল করতে পেরেছে গ্যারেথ সাউথগেটের দল। হ্যারি কেন, ফিল ফোডেন, বেলিংহামদের নিয়ে করা দলটির এমন দুর্দশায় এখন স্লোভাকিয়াকে নিয়েও বাড়তি সতর্কতা রাখতেই হচ্ছে। ইংল্যান্ডের মতো দুর্দশায় না থাকলেও স্পেনের অবস্থা খুব একটা সুখকর নয়। শক্তিশালী ক্রোয়েশিয়াকে বিধ্বস্ত করে আসরে যাত্রা শুরু করায় যা কিছুটা স্বস্তি, কারণ বর্তমান চ্যাম্পিয়ন ইতালির পর শেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষেও গোল উৎসব করতে পারেনি তারা। 2 ম্যাচে মাত্র 1টি করে গোল করতে পেরেছে দুইবারের চ্যাম্পিয়নরা। নবাগত জর্জিয়ার বিপক্ষে তাই গোল খরা ঘোচাতে না পারলে সামনের পথটা আরও কঠিন হবে লুইস দে লা ফুয়েন্তের দলের। অন্যদিকে স্বপ্নের যাত্রা চলছে জর্জিয়ার। শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে পা রেখেছে তারা। এবার তাই স্বপ্নটাকে আরও বড় করার দিকে চোখ তাদের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গাজীপুরে কুসংস্কার পুঁজি করে কবিরাজের ফাপড়বাজি, মৃতকে বাঁচানোর কথা বলে টাকা নিয়ে চম্পট। লঘুচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিপাকে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ, প্রথম ইউনিটের উৎপাদন সেপ্টেম্বরে, দ্বিতীয়টি ডিসেম্বরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।